সকালের আকাশে ক্যামেরা শুভজিতের সঙ্গে আমি সুপর্ণা আপনাদের মাঝখানে হাজির হয়েছি এক নতুন অতিথিকে নিয়ে। আজকের অতিথি কাঞ্চন গাবা, যিনি বাইরের দৃষ্টি না থাকলেও অন্তরের দৃষ্টি দিয়ে জয় করেছেন গোটা দুনিয়াকে। হ্যাঁ, তিনি হলেন ভারতের প্রথম মহিলা দৃষ্টিহীন অ্যাডভোকেট। আসুন তার সঙ্গে খানিকক্ষণ গল্প করি, তার কাছ থেকে জেনে নিই অনেক কথা। কাঞ্চন, তোমায় নমস্কার। সত শ্রী আকাল। নমস্কার। কিভাবে পড়াশোনা, কোথায় কি করলে সেটা একটু জেনে নিই। প্রথমে তো আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম, সেজন্য যেমন সাধারণ স্কুলে সবাই পড়াশোনা করে সেভাবেই আমাদের পাশের স্কুলে পড়াশোনা করতাম, ড্রিমল্যান্ড স্কুল। তারপরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর বেহালার যে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল আছে সেখানে মাধ্যমিক পাশ করলাম, এবং সে বছর মাধ্যমিকে যত ডিসেবল সেক্টরে পরীক্ষা দিয়েছিলাম আমি প্রথম হয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আসল যুদ্ধ শুরু, কারণ তারপর আর বিশেষ পড়াশোনার ব্যবস্থা তো আমাদের দেশে নেই। সেজন্য লেডি ব্রেবন কলেজ, যেটা মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট কলেজ, সেখানে ভর্তি হওয়া। সেখান থেকে 11-12, তারপরে ল পড়ার ইচ্ছে, সেই সূত্র ধরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হাজরা ল কলেজের LLB, তারপরে মাস্টার ডিগ্রি বর্ধমান ইউনিভার্সিটি থেকে LLM, আর এখন আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে PhD করছি। আচ্ছা, দীর্ঘ ইতিহাস। এর মাঝখানে দেখছিলাম যে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। তো কিসের জন্য বা কি কারণের জন্য যদি একটু এটা ভারত স্কাউটস এন্ড গাইডস বলে একটা সংস্থা আছে। তো এটা আসলে আন্তর্জাতিক একটা সংস্থা, এবং এটা পুরো একটা 4.5 বছরের কোর্স হয়। এই 4.5 বছরের কোর্স করার পর জাতীয় একটা কম্পিটিশনে বসতে হয়, এবং জাতীয় কম্পিটিশনে যারা ঠিকভাবে উত্তীর্ণ হতে পারে তাদের রাষ্ট্রপতির হাত থেকে এই জাতীয় পুরস্কারটা দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত দৃষ্টিহীন হিসেবে আমি খুব গর্বের সাথেই বলতে পারি যে আমি এই অ্যাওয়ার্ডটা প্রথম পেয়েছি, এবং এখনো পর্যন্ত তারপরে আর কেউ পায়নি। তো এখানে তোমাদের কি ধরনের ট্রেনিং হতো? ওখানে আসলে আমাদের সব ধরনেরই ট্রেনিং হতো, একদম ঘর থেকে বাইরে পর্যন্ত, মানে ঘরের ছোটখাটো কাজ, কুকিং, লন্ড্রি থেকে শুরু করে আবার বড় বড় বাইরে ফার্স্ট এইড, মানে আমাদের রেড ক্রসের পুরো ফার্স্ট এইড কোর্সটা করতে হয়েছে। তারপরে ধরো তুমি কোনো একটা ব্রিজ পার করা, সেখানে মানে একটা নদী পার করা, সেখানে ব্রিজ নেই, সেখানে কাঠ জুড়ে জুড়ে কিভাবে ব্রিজ পার করতে হবে, পাইনিয়ারিং ওয়ার্ক যেটা বলে আর কি। হ্যাঁ, তারপরে ধরো জঙ্গলে গেলে সেখানে জঙ্গলে কিভাবে থাকতে হবে, কিভাবে জঙ্গলে পদ্ধতি রান্না করতে হবে, কেমন করে আগুন জ্বালিয়ে রাখলে রাত্রেবেলা কোনো জন্তু জানোয়ার হামলা করবে না। তো এই সমস্তটাই ট্রেনিং দেওয়া হতো। আসলে এই কোর্সটা হচ্ছে যে প্যারামিলিটারি কোর্স, অর্থাৎ যুদ্ধের সময় মিলিটারিদের সাহায্য করার জন্য। তো সেইভাবেই আমাদের কিন্তু সেখানে পুরো ট্রেন্ড করা হতো। এবং এটা যেহেতু তোমাকে বলছিলাম যেটা আন্তর্জাতিক সংস্থা আর কি, তো জাতীয় পুরস্কার পাওয়ার পর, মানে এরকম সব কান্ট্রিতেই জাতীয় পুরস্কারের ব্যবস্থা আছে। তো জাতীয় পুরস্কার পাওয়ার পরে আর কি সেই বায়োডাটাগুলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক স্তরে আর কি নির্বাচিত হয়, এবং তারপরে তারা আর কি বিশ্বে যোগদান করার একটা সুযোগ পায়। তো আমি এটা 94-এ পাওয়ার পর আমার বায়োডাটাটাও মানে পাঠানো হয়েছিল, এবং তারপরে আমাকে আন্তর্জাতিক স্তর থেকে লন্ডন থেকে নির্বাচিত করা হয়, এবং তারপরে আমি 97-এ ওয়ার্ল্ড ক্যাম্প করতে যাই, যেখানে 700 জন পার্টিসিপেন্ট ছিল 120টা কান্ট্রি থেকে, এবং তারা প্রত্যেকেই ক্লিনিক্যালি নর্মাল ছিল আর কি। আমি ক্লিনিক্যালি নর্মাল কথাটাই ব্যবহার করি, কারণ চোখ থাকলো না কি পা থাকলো না সেটা বোধহয় মানুষের জীবনে খুব বড় অন্তরায় হয়ে দাঁড়ায় না। LLB কেন বেছে নিয়েছিলে? LLB বেছে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে আমি যখন দৃষ্টিশক্তিটা হারালাম তখন বিভিন্ন বই পড়তে শুরু করলাম, হেলেন কেলারের বই, তারপরে বিভিন্ন বিটোফেনের বই, তাদের জীবন ইতিহাসগুলো পড়তে শুরু করলাম, এবং মনে আস্তে আস্তে একটা আত্মবিশ্বাস জন্মালো যে না, আমিও পারি। আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তাতে আমার থেমে থাকার কোনো কিছু নেই। তো তারপরে একটা বড় কিছু করতে হবে, একটা বড় জায়গায় পৌঁছতে হবে। তো যেহেতু দৃষ্টিশক্তিটা ছিল না, তাই বোধহয় বিজ্ঞানের দিকে আসার দিকে খুব অপশনও ছিল না। তো এবং ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ডিবেট, এক্সটেম্পো এগুলোতে যেতাম এবং খুব ভালো করতাম আর কি। তো তখন মনে হলো যে এটা আমার একটা প্রফেশন, যেটাতে আমি নিজে ওয়েল ইকুইপড,
এবং তার পাশাপাশি এটা এমন একটা প্রফেশন যেটা জনসেবায়ও নিজেকে নিয়োজিত রাখা যায়। তো এই ভাবনা থেকেই ল পড়তে আসা। মানে সেই অপরাধীদের সওয়াল জবাব এগুলো তো করো নিশ্চয়ই হ্যাঁ, হাইকোর্টে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তখন কিরকম একটা অ্যাটিটিউড বা তখন কিরকম মনে হয় নিজেকে? না, নিজেকে মনে হয় মানে কেস জেতার পর তো একটা থ্রিলিং মনে হয় ডেফিনেটলি। তবে এখন এতটাই রক্তের মধ্যে মিশে গেছে যে বিশেষ কিছু যে একটা শুরুতে সেটা মনে হতো আর কি, যে কোর্টে যাচ্ছি। আর যেটা হয় আসলে ছোটবেলা থেকেই আমার এত বেশি কথা বলে অভ্যেস বিভিন্ন স্টেজে এক্সটেম্পো ডিবেটে, যে সেটা আলাদা করে খুব যে থ্রিলিং হতো তা না, তবে একটা কেস জেতার পরে যে থ্রিলিংটা থাকে সেটা তো ডেফিনেটলি হয়। আমি কথা প্রসঙ্গে শুনছিলাম যে তোমাদের পাঞ্জাবি বাড়ি, হ্যাঁ, তো হ্যাঁ। সেখানে তো সবসময় বোধহয় যাওয়া হয় না কাজের না। চাপে। তো এক জিনিস বলে যে সেখানকার যে ফেস্টিভ্যাল গুলো আছে বা বেশ রকমারি খাবার আছে সেগুলো কিভাবে খাও বা সেই সময় সেই ফেস্টিভ্যাল গুলোকে কিভাবে এখানে পালন করো? হ্যাঁ, আমাদের তো আছে যেমন দেওয়ালি, গুরু নানক বার্থডে, হোলি, তো সেগুলো ফ্যামিলির ট্রেডিশন মেনে সুপর্ণা আমরা নিশ্চয়ই সেলিব্রেট করি। সেই ভালো ভালো খাবার, পিন্নি, মাকাই কা রুটি, সরসো কা শাক, পুড়া, এগুলো আমরা ডেফিনেটলি সেলিব্রেট করি। কিন্তু আমার তো জন্ম এবং বড় হয়ে ওঠা বাংলাতেই, আমার বন্ধু বান্ধব আশেপাশে সমস্তই বাঙালি। তাই বোধহয় আমি শুধু সেই খাবারগুলো নয়, মানে বাঙালিদের খাবার, ইলিশ মাছের ঝাল, পিঠে, পায়ে সবটাই এনজয় করি। মানে ফুললি বাঙালি হয়ে হ্যাঁ, গেছো। একেবারে মনে প্রাণে। বিয়ে বা প্রেম আর কি, প্রেমটা যদি বলি যে কাউকে মনে মনে লাইক করো? হ্যাঁ, করি, এবং আমরা হয়তো বিয়েও করবো। আমাদের রেজিস্ট্রি, আশীর্বাদ সবই হয়ে গেছে। তো শীতকালেই হয়তো আমরা বিয়ে করব। ও খুব ভালো। সেও কি বাঙালি? হ্যাঁ, সেও বাঙালি। ও, তাহলে তো পুরো বাঙালি ঘরের বউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো খুব ভালোই হলো। হ্যাঁ। তো সেখানে মানে সেখানে কোনো প্রবলেম হলে সেও সবকিছু মানিয়ে নেয়? হ্যাঁ, না, এখানে তো মনের ব্যাপার না, বিবাহটা তো মনের ব্যাপার। তো সেখানে বোধহয় কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। তো এবং সেও খুব হাইলি কোয়ালিফাইড ডাক্তার, তো সেখানে কোনো প্রবলেমই নেই আমাদের মধ্যে। অনেকক্ষণ তো কথা বললাম। তুমি বলছিলে তুমি খুব ভালো কবিতা না, আবৃত্তি আমি করো। ভালো বলিনি, আমি বলেছি আমি করি। ঠিক আছে, যদি একটু আমাদের একটু মানে কবিতা যদি শোনাও দর্শক। মানুষ চাইলে কোথায় না যেতে পারে যদি তার লক্ষ্য স্থির হয়। তাতে তার গন্তব্য আকাশ হয়তো আকাশ, সমুদ্র হয়তো সমুদ্র, আর পাহাড় হয়তো পাহাড়। তবে তার ইচ্ছার নদীটাকে হতে হবে প্রবল, আকাঙ্ক্ষার পাহাড়টাকে দৃঢ়, আর প্রেরণার আকাশটাকে অসীম। আমি যখন এক পা করে পাহাড়ের ধাপ পেয়ে উপরে উঠি, আমার মনে হয় সর্বোচ্চ চূড়ায় আমার মা আমার জন্য কোল পেতে বসে আছেন। আমি নির্দ্বিধায় এগিয়ে যাই। আমার হাতে যে দড়িটা থাকে আমি শক্ত করে গভীর বিশ্বাসে ধরে থাকি, আর মাঝে মাঝে কাঁধের ওয়াটার বোতল খুলে পান করি আকণ্ঠ মনোবল। এভাবেই একটা একটা করে পাহাড় আমি টপকাতে থাকি, টপকাতে থাকি, টপকাতে থাকি। দোহাই তোমাদের, আমার হাত থেকে ওই বিশ্বাসের দড়িটা তোমরা কেউ কেড়ে নিও না, ফেলে দিও না অজ্ঞানতার গভীর অন্ধকারে। আমি পৌঁছতে চাই মানুষের ভালোবাসার সর্বোচ্চ চূড়ায়।